নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। তো লোকসভার ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, তারপরেই কিন্তু আমাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলো চলছিল, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডাব্লিউপিপি, পুলিশের যে কনস্টেবল, এসআই, কলকাতা পুলিশ, আইসিডিএস, এএনএম, জিএনএম, তো জুলাই মাসে এক্সাম রয়েছে। এবং পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চলছে, যারা করনি করে নাও শীঘ্রই। এরপরেই কিন্তু ভোটের পরেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়ে যাবে। তো তারপরেই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি এতগুলো এক্সাম রয়েছে, তো সময় হাতে খুব কম, প্রস্তুতি আরও জোরদার করতে হবে, কারণ দিনের পর দিন কম্পিটিশান বেড়ে চলছে। তো এই প্রস্তুতিকে সামনে রেখেই আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি জিএস পোর্শনের। এরপরে কিন্তু আমি টার্গেট করব যে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা করে বোঝানোর, যাতে তোমাদের সুবিধা হয়, পরপর ক্লাসগুলো তোমরা কিন্তু পাও। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এবং যেসব বন্ধু নতুন তারা অবশ্যই আমার কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি ছিল যে সৌরভ চৌধুরী নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত। দেখো, সৌরভ চৌধুরী একটা আনকমন নেম। আমাদের বিভিন্ন খেলা রয়েছে, শুটিং, টেবিল টেনিস, বাস্কেটবল, অ্যাথলেটিক্স। ওকে, তো বেশিরভাগ খেলোয়াড় অ্যাথলেটিক্স থেকেই আর কি পড়ে। তো সৌরভ চৌধুরী কেন ইম্পর্ট্যান্ট নেম? কারণ সৌরভ চৌধুরী হচ্ছে ইয়াংগেস্ট পারসন। ওকে, ভারতের সবচেয়ে কম বয়সী একটা ছেলে, যিনি 2018 সালে যে অলিম্পিক হয়েছিল, এই অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল কিসে? শুটিংয়ে। কেন এই জন্যই ইম্পর্ট্যান্ট? কারণ তিনি হচ্ছেন ভারতের সবচেয়ে ইয়াংগেস্ট শুটার আর কি, যিনি গোল্ড মেডেল পেয়েছিলেন অলিম্পিকে। উত্তরপ্রদেশের মিরাটের ছেলে এই সৌরভ চৌধুরী, তিনি কিন্তু শুটিং খেলার সাথে যুক্ত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো, কোশ্চেন রয়েছে যে মজলিস কোন দেশের পার্লামেন্ট? ইরান, ওকে, ইসরায়েল, তারপরে হচ্ছে ব্রিটেন, আরেকটা লাস্ট অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে পোল্যান্ড। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো, বিভিন্ন দেশের পার্লামেন্ট রয়েছে এবং যেখানে জনগণের কাজকর্ম করা হয়, জনগণের নিয়ে ভাবনা চিন্তা করা হয়। তো ইরান দেশের পার্লামেন্টের নাম হচ্ছে কি? মজলিস। তাহলে ইসরায়েলের পার্লামেন্টের নাম কি হচ্ছে? দ্য নেসেট। ওকে, এর উচ্চারণটা KNESSET, নেসেট। ওকে, দ্য নেসেট। ব্রিটেনের পার্লামেন্টের নাম হচ্ছে দ্য হাউস অফ কমন্স, এবং ইরানের পার্লামেন্টের নাম হচ্ছে পোল্যান্ডের পার্লামেন্টের নাম হচ্ছে দ্য পার্লামেন্ট অফ পোল্যান্ড। ওকে, নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? আমাদের প্রতি বছর কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হওয়ার গল্প। লাস্ট আমাদের 2011 সালে সেন্সাস হয়েছে, এরপরে কিন্তু এখনও সেন্সাস হয়নি। তো এই জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। 11ই জুলাই। 11ই জানুয়ারি আমরা কি পালন করি? বিশ্ব যুব দিবস হিসাবে পালন করি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 11ই জুলাই। এরকম একটা দিনক্ষণ তোমরা মনে রাখবে, পার্লামেন্টের নাম মনে রাখবে, মুদ্রার নাম মনে রাখবে, কোন দেশের মুদ্রা কী নামে পরিচিত, কোন দেশের পার্লামেন্ট কী নামে পরিচিত। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, স্ট্যাটিক জিকের ক্ষেত্রে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে, দেখো এরপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে যে নিচের কোনটি আলাদা শ্রেণীভুক্ত? কলেরা, লেপ্রোসি, টিটেনাস না ইনফ্লুয়েঞ্জা? দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এই তিনটের থেকে আলাদা। কেন? কারণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে কি? একটা ভাইরাস ঘটিত রোগ, এটা তোমরা মনে রাখবে। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, আর বাকি যে তিনটে অপশান রয়েছে এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, এই জন্যেই এটা হচ্ছে আলাদা, ইনফ্লুয়েঞ্জা। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে কি? মিথাইল অ্যালকোহল না ইথাইল অ্যালকোহল না ইথানল না মিথেন? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথাইল অ্যালকোহল, কারণ এখানে হচ্ছে 95% হচ্ছে রেকটিফাইড স্পিরিটের মধ্যে 95% হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর বাকি যে 5% রয়েছে এই 5%টা হচ্ছে জলের মিশ্রণ। তাহলে ইথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণ, এই দুটোকে একসাথে বলা হয় রেকটিফাইড স্পিরিট, যার মধ্যে 95% থাকে ইথাইল অ্যালকোহল। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে আজাদ হিন্দ বাহিনীর সুভাষ ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিলেন? ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাক্কালে বিভিন্ন নেতৃত্ব আর কি নেতা, যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা বিভিন্ন জায়গায় থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো এই আজাদ হিন্দ বাহিনীর সুভাষ ব্রিগেডের কে নেতৃত্ব দিয়েছিলেন? দেখো,
GS ধিলন, PK সেহগাল, ন শাহনাজ খান, ন মোহন সিং। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে শাহনাজ খান। ঠিক আছে, শাহনওয়াজ খান। শাহনাজ খান তোমরা মনে রাখবে। এখানে কি দেখো প্রসঙ্গত উল্লেখ্য যে 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, ঠিক সেই সময় 1942 সালের 1 ডিসেম্বর আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, তো এখানে বিভিন্ন বাহিনী গঠন করে দিয়েছিলেন, যার মহিলা বাহিনী মানে ঝাঁসি বাহিনীর যে নেত্রী ছিলেন তার নাম ছিলেন লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইগাল, এটাও তোমরা মনে রাখবে। তো এখানে আছে সুভাষ ব্রিগেডের নাম ছিলেন শাহনওয়াজ খান। 1942 সালের 1 ডিসেম্বর যখন আমাদের আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, তার ঠিক পরেই মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এরপরে যে নেক্সট কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে রাওয়ারের যুদ্ধ হয়েছিল। দেখো এই বিষয়ে আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে, যে আরবদের সিন্ধু মানে অভিযান বা ভারত অভিযান, যারা দেখোনি অবশ্যই 1 ঘন্টার একটা ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে, যে 712 খ্রিস্টাব্দে, 701, 711 না 706। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 712 খ্রিস্টাব্দে রাওয়ারের যুদ্ধ হয়েছিল। 712 খ্রিস্টাব্দে কার কার মধ্যে হয়েছিল? অ্যাকচুয়ালি এই যুদ্ধ হয়েছিল সিন্ধের হিন্দু রাজা যার নাম ছিল দাহির। ওকে, দাহির ও মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিম এই দুজনের মধ্যে হয়েছিল। মোহাম্মদ বিন কাসিম এবং দাহিরের মধ্যে রাওয়ারের যুদ্ধ হয়েছিল। রাজা দাহির এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং নিহত হন। রাওয়ারের যুদ্ধ হয়েছিল 712 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। এবার যে নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। মহানদী, কৃষ্ণা, গোদাবরী না তাপ্তি? দেখো আমাদের যদি সাউথ পোর্শনটা লক্ষ্য করি, সাউথ পোর্শনটা লক্ষ্য করলে আমরা কিন্তু বুঝতে পারবো। দেখো এইখানে হচ্ছে যে এই দিকে যে নদীগুলো আরব সাগরে যেগুলো পতিত হয়েছে তার নাম হচ্ছে বঙ্গোপসাগর, মানে কি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, আর যেগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে তার নাম হচ্ছে পূর্ব বাহিনী নদী। তাহলে এখানে মনে রাখবে যে এখানে যে মহানদী এটা হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, কৃষ্ণা এটাও বঙ্গোপসাগরে পতিত হয়েছে, গোদাবরী যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এটাও কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে তাপ্তি এবং নর্মদা এই দুটো নদী তোমরা মনে রাখবে যেগুলো কিন্তু আরব সাগরে পতিত হয়েছে। পশ্চিমঘাট পর্বতমালাকে ভেদ করে আরব সাগরে পতিত হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে কি পশ্চিম বাহিনী নদী। তাহলে এই অ্যান্সারগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে তাপ্তি নদী, যেটা বঙ্গোপসাগরে পতিত হয়নি। তাহলে তাপ্তি নদীটি মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং সুরাটের নিকট এটা খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে, এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। নেক্সট দেখো এখানে যে ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় কি বলা রয়েছে? ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, যেটা হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, না ধর্মীয় স্বাধীনতার অধিকার, না শোষণের বিরুদ্ধে অধিকার, না সরকারি প্রতিষ্ঠানে ধর্মশিক্ষার উপর মানে যে নিষেধাজ্ঞা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ধর্মীয় স্বাধীনতার অধিকার। অর্থাৎ কি যে 25 নম্বর ধারায় বলা হয়েছে যে পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যে তুমি হিন্দু, তোমাকে এখানে চাকরি দেওয়া হবে না, তুমি মুসলিম, তোমাকে এখান থেকে রাস্ট্রিকেট করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো পেশা বা কোনো জীবিকা গ্রহণের ক্ষেত্রে কিন্তু কোনো ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না। তাহলে এই ধারায় বলা হয়েছে যে সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মমত গ্রহণ করবে, ধর্মাচরণ এবং ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। কোন ধারায় বলা হয়েছে? 25 নম্বর ধারায়। নেক্সট দেখো যে সিলি পয়েন্ট, সিলি পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত? ওকে, তাহলে যে এখানের যে অপশানগুলো দেওয়া রয়েছে যে ফুটবল, হকি, ক্রিকেট না লন টেনিস, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট। তাহলে সিলি পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। এরকম টার্মগুলো তোমরা কিন্তু মনে রাখবে যে কোন টার্মটা কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটি রয়েছে যে ভারতের প্রথম কোন মহিলা নো কাস্ট নো রিলিজিয়ান সার্টিফিকেট পেয়েছেন? স্নেহা, হেমলতা, অরুণিমা না শাহনাজ? তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে তোমরা দেখবে যে নো কাস্ট নো রিলিজিয়ান অ্যাকচুয়ালি একটা হচ্ছে তামিলনাড়ু হাইকোর্ট আর কি একটা রায় দিয়েছিল। স্নেহা যিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট, তিনি কিন্তু বলেছিলেন যে নো কাস্ট নো রিলিজিয়ান। তিনি কিন্তু মানে ভারতবর্ষের প্রথম নাগরিক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্নেহা নামটা তোমরা মনে রাখবে যে নো কাস্ট নো রিলিজিয়ান, তার সার্টিফিকেট আর কি কোনো কোথাও কিন্তু নো কাস্ট মানে তিনি কিন্তু কোথাও তার কাস্ট মেনশন করেননি, রিলিজিয়ান মেনশন করেননি। ঠিক আছে, স্নেহা নামটা মনে রাখবে, তামিলনাড়ু হাইকোর্টের রায় দিয়েছিলেন এটা। দেখো এবার হচ্ছে নিচের কোন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? আর্গন, নিয়ন, জ্যানন, নাইট্রাস অক্সাইড?
দেখো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি জ্যানন। তাহলে আমরা জ্যাননকে বলি স্ট্রেঞ্জার গ্যাস। কেন স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? তাহলে জ্যানন হচ্ছে নোবেল গ্যাসের গ্রুপে অন্তর্ভুক্ত। নোবেল গ্যাস সাধারণত নিষ্ক্রিয় হয়, কিন্তু জ্যানন কিছু মৌলের সাথে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে। অ্যাকচুয়ালি দেখো যারা স্ট্রেঞ্জার গ্যাস তারা হচ্ছে নোবেল গ্যাস এই গ্রুপের অন্তর্ভুক্ত। অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে যে এরা হচ্ছে পুরোটাই নিষ্ক্রিয় যারা নোবেল গ্যাসের অন্তর্ভুক্ত, কিন্তু জ্যাননের কিছু স্ট্রেঞ্জার ফিচার্স রয়েছে যার কারণে এটা বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে, এই জন্যেই জ্যাননকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়। যেভাবে যেমন গঙ্গা নদী যতদিনেই মানে তুমি বোতলের মধ্যে রাখবে না কেন এখানে কিন্তু কোনো মানে পোকা বা জলটা নষ্ট হয়ে যায় না, কারণ গঙ্গা নদীর মধ্যে একটা মানে স্ট্রেঞ্জ অণুজীব রয়েছে, ছোট্ট একটা কীট রয়েছে, যার কারণে কিন্তু গঙ্গার জল নষ্ট হয় না। এই জন্যে গঙ্গা ভারতের পবিত্র নদী।